গুজব, অপতথ্য বা অপপ্রচার যেটা আমরা বলি, এখনকার সময়ে এসে এটা তো আসলে মহামারী আকার ধারণ করেছে। আমাদের একটা বিষয়ে লক্ষ্য করতে হবে, এখানে দায় তো আমরা অনেকগুলো পক্ষের উপর চাপাতে পারি, তবে আমরা কি আসলে আমাদের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলোকে যথাযথভাবে এম্পাওয়ার করতে পেরেছি? মানে এই যে গুজবটা আসছে, আপনার যখন একটা মহামারী, একটা রোগ হয়, তখন এই রোগটাকে তো ডিটেক্ট করে এটা প্রেসক্রিপশন দিয়ে আপনার এই রোগটাকে সারানোর ব্যবস্থা করতে হবে। তো এই গুজবটা যখন আসছে, আপনি দেখেন সোশ্যাল মিডিয়ায় যে গুজবগুলো আসে, এটাকে আমরা কিভাবে রেকটিফাই করি বা এটাকে ডিবাঙ্ক কিভাবে করা হয় এবং এটার প্রতিরোধের পরে আমরা ব্যবস্থাটা কিভাবে নিই। সম্প্রতি ওসমান হাদির ঘটনার পরে যখন এটা নিয়ে নানান রকম তথ্য অপপ্রচার ছড়ানো হলো, একটা প্রতিষ্ঠান, দ্য ডিসেন্ট নামে একটা প্রতিষ্ঠান, যেটা সম্পাদক কদরুদ্দিন শিশির, তিনি দায়িত্ব নিয়ে সবগুলো গুজব ডিবাঙ্ক করে তিনি তথ্য অনুসন্ধানী কিছু প্রতিবেদন প্রকাশ করলেন। কিন্তু যেখান থেকে আসলে গুজবগুলোকে গুজব হিসেবে চিহ্নিত করা, শনাক্ত করা এবং এটা ডিবাঙ্ক করে এটা দ্রুত একটা জবাব দেয়া, এই ড্যামেজটাকে কন্ট্রোল করা, এই যে সহজ মানে এটা তো পুরো একটা চ্যানেল। আপনি শুধু একটা মানে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের উপর এটা দায়িত্ব ছেড়ে দিলে তো হবে না। তো এই চ্যানেলটা পরবর্তীতে এই তথ্যগুলো সার্কুলেট যেভাবে হয়, মিডিয়াগুলোতে এটা সার্কুলেট হয়, সোশ্যাল মিডিয়া থেকে এটা মেইন স্ট্রিম মিডিয়াতে আসে। আমরা দেখলাম যে এই গুজব যখন ছড়িয়ে পড়লো এবং গুজবকে যখন ডিবাঙ্ক করা হলো, আমাদের মিডিয়ার যারা সহযোদ্ধা ছিলেন, যারা মেইন স্ট্রিম মিডিয়ায় কাজ করছেন, তারা এই ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলোকে যথাযথভাবে কিন্তু এম্পাওয়ার্ড করেন নাই। ইভেন এটাও আমার বলতে লজ্জা হয় যে অনেক জায়গায় আমি কদরুদ্দিন শিশিরকে আমি স্ট্যাটাস পর্যন্ত দিতে দেখেছি যে তিনি এই কথাও বলেছেন যে দ্য ডিসেন্ট এত বড় একটা দায়িত্ব নিয়ে কাজ করলো, আমাদের মিডিয়ার ভাইরা দ্য ডিসেন্টকে মানে ততটুকু স্বীকৃতি দিতে মানে লজ্জাবোধ করছে যে তাদের নামটুকু, তাদের যেই ক্রেডিটটুকু সেটাও তারা উল্লেখ করছে না। এটা জাস্ট একটা এক্সাম্পল আমি বললাম যে আমাদের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলোকে আমরা যদি এম্পাওয়ার না করি, মানুষের সামনে পরিচিত না করি, আপনি দেখেন আপনি কিন্তু ইউজার কন্ট্রোল করতে পারবেন না কখনো। মানে সোশ্যাল মিডিয়া, ভাই চমৎকার বললেন আরিফ মঈনুদ্দিন ভাই, উনি তো গবেষক, এই বিষয়ে উনি গবেষণা করেন। তো এই যে মানে আপনি তো সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করতে, আমার ফোনকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন? আমি তো সোশ্যাল মিডিয়া আমার মতো করে আমি ইউজ করবো, আমার যেটা মন চাই আমি শেয়ার দিব। কিন্তু আপনার যেটা করতে হবে, দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর যে কাজটা করতে হবে, তাদেরকে এই প্রত্যেকটা গুজব ডিবাঙ্ক করার জন্য যথাযথভাবে কিছু প্রতিষ্ঠানকে এম্পাওয়ার করতে হবে। এটার জন্য বর্তমান সময়ে আমি যেটা মনে করি, যেটা আমরা দেখছি প্র্যাগম্যাটিক ওয়েতে, যে আমাদের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই এম্পাওয়ার করতে হবে এবং এটাকে অফিসিয়াল অথরাইজড একটা জায়গায় নিয়ে যেতে হবে। যে একটা গুজব ছড়িয়ে পড়লো, আপনি আসলে কোথা থেকে মানে এটা চেক করবেন যে কিভাবে এটা গুজব নাকি এটা হচ্ছে গিয়ে সত্যিই ছড়িয়ে পড়ছে। হ্যাঁ, তো ওই জায়গার জন্য আপনারা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলোকে এখানে এম্পাওয়ার করে একটা পয়েন্ট। আর আপনি যে প্রশ্নটা করলেন যে রাজনৈতিক দলগুলোর দায় আসলে কতটুকু, দেখেন রাজনৈতিক দলগুলো তো একটা লম্বা সময় ধরে, আমরা যেহেতু রেজিলিয়েন্সের রাজনীতির মধ্যে দিয়ে গেছে, আমরা যেহেতু মানে সম্মিলিতভাবে গত 16-17 বছর একটা প্রতিরোধ আমাদের করতে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় আসলে আমরা কিন্তু ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াইটা করেছি। তো এই যে আক্রমণাত্মক একটা মনোভাব থেকে বের হয়ে 5ই আগস্টের পরে সবাই মিলে এই বাংলাদেশটাকে নতুনভাবে গঠন করার ক্ষেত্রে আমরা পারস্পরিকভাবে সৌহার্দ্যপূর্ণ কতটুকু জায়গা ক্রিয়েট করতে পেরেছি, সেটা একটা বড় প্রশ্ন। আমরা কি এখনো আমাদের সহযোদ্ধাদেরকে কি আমরা ওই প্রতিপক্ষ আকারে ঘায়েল করতে থাকবো? আমরা কিন্তু আমাদের অ্যাক্টিভিস্টদেরকে, আমাদের কর্মীদেরকে আসলে সেইভাবে ট্রেন আপ করতে পারি নাই। আমাদের সহযোদ্ধাদের প্রতি আমাদের কতটুকু দায়িত্বশীল আচরণ করা দরকার। আমরা যদি আবার আমাদের এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মটাকে ভেঙে ফেলি, আমাদের একতাবদ্ধতাকে আমরা যদি ভেঙে ফেলি, তাহলে যে শত্রুরা এবং ফ্যাসিস্ট আবার সুযোগ নেবে, সেই বোধটুকু কিন্তু জাগ্রত করার দায়িত্ব ছিল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে রাজনৈতিক দলের কথা বলে আসাম মাহাদি, নতুন রাজনৈতিক শক্তিগুলো কি গুজব রাজনীতির বাইরে থাকতে পারছে, নাকি তারাও সোশ্যাল মিডিয়ায় পেইড ট্রল আর্মি নিয়োগ করে আধিপত্য বিস্তারের লড়াই সামিল হয়েছে? এনসিপির একজন কর্মী বলবো আমি নিজেকে হিসেবে, আমি তো দেখি যে আমার দলের নারী নেত্রীদের থেকে নিয়ে শুরু করে সবাই, মানে যখনই আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে মানে খুব অ্যাক্টিভলি মানে আমাদের আন্দোলন সংগ্রাম বলি অথবা অন্য জায়গায় খুব ভূমিকা রাখছি, তারপরের দিনই দেখছি যে মানে আওয়ামী লীগের যে প্রোপাগান্ডা মেশিন, সেখান থেকে আমাদের নামে নানান রকম অপতথ্য বের হয়ে যাচ্ছে। আমাদের সহযোদ্ধারাও, যারা আসলে আমরা একসাথে কাঁধে কাঁধ রেখে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, তাদেরকেও অনেক সময় আমরা এতটা অসহিষ্ণু হয়ে যেতে দেখি
যে তারা আসলে শত্রুর সাথে আচরণটাই হয়তো মানে সহযোদ্ধাদের সাথে করে ফেলেন এবং শত্রুতার সর্বোচ্চটাই হয়তো ভাষা ব্যবহার করতে গিয়ে, অথবা তাদের মানে এআই জেনারেটেড ভিডিও হয়, অনেক কিছু এই ধরনের অনেক কিছু হয়ে থাকে। আসলে এই জায়গাটায় আমাদের এই মিডিয়া লিটারেসি বলি, এই জায়গায় আমাদের আরেকটু ডেভেলপ করা দরকার, আমাদের আরো ট্রেন আপ করা, মানে নিজেদের আরেকটু সহিষ্ণু করে গড়ে তোলা এবং আরেকটু আমি বলবো না, যে সচেতনতা তো আপনাদেরও করা প্রয়োজন, কারণ আমরা তো দেখেছি যে আপনাদের বিভিন্ন আপনাদের সহযোদ্ধা যাদের বললেন তাদেরও এআই দিয়ে তাদেরকে বিভিন্ন যাতে নিজেদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার কি সুযোগ তৈরি করে দিচ্ছে। আমি একটু মাহাদি সাহেবের একটা পয়েন্টকে আবেদন করতে চাই, আলোচনায় আনতে চাই যে আপনারা এবং আমরা সহই বাংলাদেশের কোটি কোটি মানুষ জুলাই যুদ্ধে যে কোনো ভাবেই হোক অংশগ্রহণ করেছে, তাকে আরো সামনে নেওয়ার জন্য কাজ করেছে। 5ই আগস্টের পরে আমাদের তরুণ সমাজকে যেসব কর্মকাণ্ডে লিপ্ত হয়েছিলেন, আজকে রাজনৈতিক যে সংস্কৃতিটা, রাজনীতির একটা ভাষা আছে, আপনারা কিছু সংখ্যক তরুণ প্রজন্ম এই রাজনৈতিক সংস্কৃতিকে ধ্বংস করেছে। আমি বলতে দ্বিধা নেই, হাদিকে আমি শ্রদ্ধা করি, তার স্পিরিট, তার যে আবেগ এবং দেশের প্রতি যে তার ভালোবাসা, এই ব্যাপারে সন্দেহা কেউ এই ব্যাপারে দ্বিমত পোষণ করবে না। কিন্তু তার কিছু রাজনৈতিক ভাষা এবং সাওয়া, এই ধরনের শব্দগুলো ইউটিউবে, ফেসবুকে আপনার লাইক পাওয়ার জন্য বা প্রচার পাওয়ার জন্য হয়তো একটি মহলের কাছে, মানুষের কাছে পপুলার হতে পারে, কিন্তু সেইটা কিন্তু রাজনৈতিক সংস্কৃতি একটা ভাষা হতে পারে না। মব কালচারটা যেটা বাংলাদেশের রাজনীতিকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে, এই জায়গা থেকে যদি আমাদের সংস্কৃতি বেরিয়ে না আসতে পারে, রাজনৈতিক সংস্কৃতি বেরিয়ে না আসতে পারে, তাহলে আমরা যে গণতন্ত্রের কথা বলছি, যে সংস্কারের কথা বলছি, যে ভবিষ্যৎ বাংলাদেশের কথা বলছি, সেটা কিন্তু আমরা পাবো না। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমরা যারা রাজনীতি করেন বা আমরা যারা রাজনৈতিক ভাবে বিভিন্ন দলের মতাদর্শে বিশ্বাসী, কেয়ারফুল হতে হবে। আমি একটা কথা বলতে চাই, যেমন আজকে রাজনৈতিক নেতৃত্বের কথা বলছেন, যে তাদেরকেও এই ব্যাপারে সতর্ক হতে হবে। প্রত্যেকটা দলের একটা প্রেস উইং আছে, তারা মিডিয়াগুলোর সাথে কোঅর্ডিনেট করেন, বা যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট তাদের সাথে কোঅর্ডিনেট করেন, তাদেরকেও দায়িত্ব নিয়ে লোকবল নিয়োগ করতে হবে এবং তাদের প্রশিক্ষিত করতে হবে। আমি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাই, যেমন তিনি একজনকে তার প্রেস প্রধান হিসাবে নিয়োগ দিয়েছেন, একজন প্রফেশনাল। আমি তাকে গত 30 বছরের চিনি। সালেহ শেবলি একজন পেশাদার সাংবাদিক, সেই বিশ্ববিদ্যালয়ের পর্যালোচনা থেকে সে শুরু করেছে এবং গত 40টি বছর এই পেশায় রয়েছে। আমি বিশ্বাস করি যে বিএনপির যে প্রেস উইংটা কাজ করবে, এই ধরনের রাজনীতির সংস্কৃতি বহির্ভূত যেন কোনো কর্মকাণ্ড বিএনপির পক্ষ থেকে পরিচালিত না হয়, বিএনপির প্রেস উইং থেকে এগুলোর জন্য কন্ট্রোলের ব্যবস্থা করা হয়। সেইভাবে আপনাদের যে দলটা আছে এনসিপি, যে এনসিপির অনেক নেতার আছে, তার বডি ল্যাঙ্গুয়েজে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। আপনি মাইন্ড করবেন না, এটা আমার মনে হয়েছে। একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা প্রবাসে বাস করি, আপনাদের যে নেতা আছে তার বডি ল্যাঙ্গুয়েজ, তাদের রাজনৈতিক সংস্কৃতির ভাষা আমাদেরকে মর্মাহত করে। আমাদের জেনারেশন বা নেক্সট জেনারেশন তাদের কাছ থেকে শিখবে। আজকে এই বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে যদি আপনি জাতীয় সংসদে যান, জাতীয় সংসদে বসে যদি বক্তৃতা করেন ওই ল্যাঙ্গুয়েজে, তাহলে আমাদের নতুন প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম যে গণতন্ত্রের ভাষা শিখবে না, গণতন্ত্রের চর্চা শিখবে না, গণতন্ত্রের সৌন্দর্য তারা গ্রহণ করবে। জি, আপনি যথার্থ বলেছেন। মাদি, আপনি মনোহর ভাইয়ের প্রশ্নের উত্তরে কি বলবেন? মব নিয়ে এটা আমরা বহুবার বলেছি, এখনো বলি, আমাদের দলীয় অবস্থান তো একদম স্পষ্ট। আমরা তো মবের বিরুদ্ধে, প্রত্যেকটা মবের বিরুদ্ধে আমরা বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছি। তবে আপনাকে অবশ্যই মব এবং প্রতিরোধ এই দুটার মধ্যে পার্থক্য করতে জানতে হবে। বাংলাদেশে 5ই আগস্টের আগে যতবার প্রতিরোধ হয়েছে, কোনো প্রতিরোধকে মব বলা হয় না, কিন্তু 5ই আগস্টের পরে আওয়ামী প্রোপাগান্ডা মেশিনে যেসব প্রতিরোধকে মব বলা হয়েছে, সেই আওয়ামী লীগের ভাষায় যাতে আমরা মানে প্রতিরোধকে মব বলে না ফেলি, সেই জায়গাটায় আমাদের সতর্ক থাকা উচিত। কারণ এখন যে কোনো একটা ঘটনা ঘটলে, আমি যদি একদম চিহ্নিত আওয়ামী লীগের খুনি যে 5ই আগস্টের আগে আমার ভাইদের উপর গুলি চালিয়েছে, তাকে প্রতিরোধ করতে যাই, মানে তার নামে মামলা আছে, তাকে পুলিশ ধরার ক্ষেত্রে পুলিশ কার্যকরী ভূমিকা নিচ্ছে না। দেখেন, মানে মানুষ অসহিষ্ণু কখন হয়। আমি যখন থানার সামনে, না না, ওইটা আমি করার পক্ষে না, আমি মবকে মবই বলবো, আমি প্রতিরোধ জায়গাটা বলছি। আমি যদি কিন্তু
আমি একটু বলি, ফ্যাসিবাদের অনুকরণ করার জন্য না ফ্যাসিবাদের অনুকরণ আমি করার কথা বলছি না, আমি আমার কথাটা ব্যাখ্যা করি। আমার বৃত্তপরিত অংশ নাইনি। জি জি, আমি আমার কথাটা ব্যাখ্যা করছি, আপনি আমাকে একটু সুযোগ দেন। দেখেন এখানে না না, সেটা অবশ্যই না, এই জন্য আমি বললাম যে মবের বিরুদ্ধে তো আমরা অবস্থান নিয়েছি, কিন্তু যখন আমরা প্রতিরোধ যেমন করব, আপনি বলছেন যে মবের প্রতিরোধ করছেন, প্রতিরোধ কার বিরুদ্ধে করছেন? আপনি বলছেন ফ্যাসিবাদের লোকদের বিরুদ্ধে প্রতিরোধ করতে যাচ্ছেন, তাহলে কি বিচারটাকে আপনার হাতে তুলে নিয়েছেন? না, প্রতিরোধ মানে তো বিচার হাতে তুলে নেওয়া না, প্রতিরোধ মানে তো বিচার হাতে তুলে নেওয়া না। আমাকে আপনার রাজপথে আন্দোলনের গণতান্ত্রিক উপায়ে আমাকে আন্দোলনের সুযোগ আপনাকে দিতে হবে। আমি যখন থানার সামনে দাঁড়িয়ে একটা মানববন্ধন করব, সেটাকে আপনি মব বলতে পারেন না। আমি যখন কোনো অন্যায়ের প্রতিরোধে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে বিক্ষোভ করব, সেটাকে আপনি মব বলতে পারেন না, কিন্তু সেটা হয়েছে। বিক্ষোভ আর মব কিন্তু এক জিনিস না। বিক্ষোভকে মব বলা হয়েছে 5ই আগস্টের পর অনেক জায়গায়। এরশাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, মিছিল করা, সেই দুটোকে মিলিয়ে ফেলার সুযোগ নেই। আচ্ছা, আমি আমার কথাটা একটু শেষ করি, মানে আমি এইভাবে আলোচনা করলে আসলে আলোচনা আগাবে না, আমাকে একটু বলতে দিতে হবে। আমি আপনার কথা শুনেছি, আমাকে একটু বলতে দিতে হবে। হ্যাঁ, আমি একটু বলি। জি 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 জি, ঠিক আছে ঠিক আছে, জি। মব এবং রাইট, আপনারা বিপ্লব করেছেন, আত্মত্যাগ করেছেন, নির্যাতিত হয়েছেন, আমি তো লড়াই করতে গিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে, কিন্তু সেই ফ্যাসিবাদের অপকর্মগুলোর যদি আপনাদের মধ্যেও ছায়া হিসাবে কাজ করে, জনগণ যাবে কোথায়? জনগণকে আশ্বাস দিন, ভালোবাসা দিন, তাদের কাছে যান, পথ দিয়ে না। এই প্রবণতাটা সমস্যাজনক, মানে আমি এই প্রবণতাটার নিন্দা জানায় রাখলাম। দেখেন এখানে মানে আমাকে যদি কথাই বলতে না দেন, মানে আপনি যদি এটা মনে করেন যে আমি আপনার সহ-আলোচক না, আপনি যদি মনে করেন যে না আপনি যেটা বলবেন সেটাই আমার শুনতে থাকতে হবে, তাইলে তো আমার তো ধৈর্য ধরে রাখাটা আমার জন্য কঠিন। হ্যাঁ, মানে ফ্লোর, আমার কথার মাঝখানে তো উনি বারবার বলছেন, সেজন্য আমি বললাম প্রতিরোধ বলতে আমি বারবার বলছি, প্রতিরোধকে আপনি মব বললে সেটা আপনার অজ্ঞতা। প্রতিরোধ মানে হচ্ছে গণতান্ত্রিক উপায়ে আমি যে আন্দোলনগুলো করেছি সেটার কথা আমি বলছি। গণতান্ত্রিক উপায়ে আমি আন্দোলন করলে সেটাকে মব বলা হয়েছে, আপনি খোঁজ নিয়ে দেখেন, এটা বলা হয়েছে, বারবার বলা হয়েছে। আমি যখনই গণতান্ত্রিক উপায়ে কোনো আন্দোলন করেছি সেটাকে মব বলা হয়েছে। আমরা যখন আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন করলাম, একটা এক্সাম্পল দিই, আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে যখন আমরা নামলাম, আমরা যখন যমুনা ঘেরাও করলাম, সেটাকে মব বলা হয় নাই? সেটাকে অনেকে মব বলছেন তো, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনকে মব কেন বলা হবে? কিন্তু আপনি পত্রপত্রিকা খুলে দেখেন, আমরা যেদিন করেছি এর পরের দিন এটাকে অনেক পত্রিকায় মব বলা হয়েছে। আমি সেই কথাটা বলছি, আপনার ফ্যাক্ট হিসাবে আলোচনা আগাতে হবে ভাই। আপনি যদি আপনারটা চাপিয়ে দেন তাহলে তো আলোচনা হবে না। তো এই বিষয়টা হচ্ছে যে মব এবং প্রতিরোধ দুইটার মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। আমরা যেটা প্রতিরোধ বলছি সেটাই প্রতিরোধ, এবং যেটা মব সেটাকে আমরা নিন্দা জানিয়েছি। এইটাকে মানে ওইটাকে আসলে আমরা মব সাপোর্ট করছি, এটা মানে করার প্রমাণ করার কোনো সুযোগ নাই। দ্বিতীয়ত, ওসমান হাদি ভাই, প্রথমত উনি এনসিপির কোনো নেতা বা কর্মী ছিলেন না, তবে আমরা যখন এনসিপির আগে জাতীয় নাগরিক কমিটি গঠন করেছিলাম, তিনি আমাদের সহযোদ্ধা ছিলেন, এবং আমরা গর্বিত ওসমান হাদি ভাইয়ের মতো একজন মানুষকে আমরা সহযোদ্ধা হিসেবে পেয়ে। এখানে ভাই রাজনৈতিক সংস্কৃতির কথাটা বললেন, হ্যাঁ ঠিক আছে, অবশ্যই আমাদের রাজনৈতিক সংস্কৃতি তো মানে এই গ্যাপটা তো আসলে সবগুলো দলেই কিছু না কিছু খুঁজলে পাওয়া যাবে। সংস্কৃতির পরিবর্তনটা আমরা ডে বাই ডে মানে আস্তে আস্তে ওইদিকে যাব, কিন্তু যেটা অপরাধের বিচারের প্রায়োরিটিটা, ইনসাফের প্রায়োরিটিটা আপনার আগে দিতে হবে। আপনি যখন এই কথা বলেন যে গালির মাধ্যমে তিনি রাজনীতির সংস্কৃতি নষ্ট করছেন, আপনার এই কথাটা অবশ্যই সাথে সাথে উচ্চারণ করতে হবে যে এই মানুষটা মারা গেল আজকে কতদিন হলো, এবং তার হত্যাকাণ্ডের বিচার নিয়ে বাংলাদেশের ল এনফোর্সমেন্ট এজেন্সি থেকে নিয়ে সরকার, প্রশাসন, সরকার একটা জায়গায় আমরা কার্যকর কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। এই ইনসাফটুকু কি সে ডিজার্ভ করে না? সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যেই কয়টা শব্দ উচ্চারণ করেছে, আপনি খোঁজ নিয়ে দেখেন, বাংলাদেশে এখন প্রত্যেকটা জনগণের, প্রত্যেকটা মানুষের হৃদয়ে সেই শব্দগুলো জায়গা করে নিয়েছে, এবং ইতিহাসের পাতায় সেই শব্দগুলো স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যেই কথাগুলো আমাদের দেশের রাজনীতিবিদরা বিভিন্ন সীমাবদ্ধতার কারণে বলতে পারে না, সেই কথাগুলো ওসমান হাদি ভাই বলে গেছেন। এবং এই রকম একটা মানুষ যখন মাথায় গুলি করে হত্যা হয়েছে, এবং আজকে এতদিন পরেও সে বিচার পাচ্ছে না, আপনি তার ইনসাফ নিয়ে কথা না বলে তাকে আপনি আবার তার মারা যাওয়ার পরে তার মানে কিছু শব্দের কারণে তার রাজনৈতিক সংস্কৃতি সে নষ্ট করছে, সেই কথাটা যখন আপনি বলবেন, তখন এটা খুবই আসলে ওয়ান সাইডের একটা, আমি বলবো যে এটা আসলে হাদি ভাই ডিজার্ভ করেন না।